মন্ত্রীমশাই, আপনি এখানে এইভাবে কেন? আর কেন, শুনলেন তো, প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিন তো, আমি মহারাজকে গিয়ে বলে আসি। হ্যাঁ, আপনার প্রশ্নগুলো যেন কি ছিল? ঈশ্বর কোথায় থাকেন, তার দৃষ্টি কোন দিকে, আর তিনি কি করতে পারেন। বুঝলেন মন্ত্রীমশাই, এই প্রশ্নগুলো খুব সাধারণ প্রশ্ন নয়। এই প্রশ্নগুলোর উত্তর আমার জানা নেই। সে কি, আমি তো আপনার ভরসাতেই ছিলাম। প্রশ্নগুলো সোজা, উত্তর আমার জানা। হ্যাঁ, তাহলে বলে ফেলো। প্রথম প্রশ্ন, ঈশ্বর কোথায় থাকেন, তাই তো? উত্তর খুব সহজ, মন্দিরে থাকেন। পণ্ডিত মশাই, তুমি পুজো করো আর তুমি জানো না? হ্যাঁ, প্রমাণ? ঈশ্বর যে মন্দিরে আছে তার প্রমাণ কোথায়? এ বাবা, এটা আবার একটা কথার কথা হলো? আরে বাবা, মূর্তিটাই তো ঈশ্বর। আর দ্বিতীয় প্রশ্ন কি, তার দৃষ্টি কোন দিকে? যে মন্দিরে তিনি দাঁড়িয়ে আছেন তার সামনের দিকে দৃষ্টি, পূর্ব মুখে মন্দির হলে পশ্চিমে তার দৃষ্টি। আর শেষ প্রশ্ন, তিনি কি করতে পারেন? এই যে তিনি মানুষ সৃষ্টি করেছেন। হ্যাঁ, তার মানে তিনি মানুষ সৃষ্টি করতে পারেন। এইগুলোর আবার প্রমাণ লাগে নাকি? যান গিয়ে বলে আসুন, যান। বাবা, খুব বাঁচিয়েছ সেনাপতি। যেটা পণ্ডিতের বলার কথা ছিল সেটা তুমিই বলে দিলে। যাই, আমি মহারাজকে চট করে উত্তরগুলো দিয়ে আসি। সেনাপতি, তোমার উত্তরগুলো ভুল। তোমার বোঝা উচিত ছিল যে মহারাজ অত সহজ প্রশ্ন করবেন না। তোমার কথা শুনে মঞ্চে বসেই ছুটলেন। কি হবে সেটা আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। বলো কি মন্ত্রী, হ্যাঁ তুমি এর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলে? পথে হাঁটতে হাঁটতে আপনার প্রশ্নের উত্তরগুলো আমার মাথায় চলে এলো। এক এক করে বলি। বলো বলো শুনি। রানী, তুমিও শোনো। আপনার প্রথম প্রশ্ন ছিল ঈশ্বর কোথায় থাকেন। উত্তর হলো মন্দিরে। এর প্রমাণ হলো মন্দিরে গেলেই দেখতে পাবেন ঈশ্বরের মূর্তি। তাই নাকি? এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন ছিল তার দৃষ্টি কোন দিকে। উত্তর খুব সোজা, মূর্তি যেদিকে দাঁড়িয়ে আছেন তার সামনের দিকেই দৃষ্টি। আর শেষ হলো? রানীমা হাসছেন, তার মানে আমার প্রশ্নের উত্তরগুলো ঠিকই হচ্ছে। আর শেষ প্রশ্ন ছিল মহারাজ, তিনি কি করতে পারেন। উত্তর আপনাদের সামনে। আমি মানুষ, আপনি মানুষ, রানীমা মানুষ। তিনি মানুষ সৃষ্টি করেন। এই, তুমি কি আমার সঙ্গে ছেলে খেলা করতে এসেছো মন্ত্রী? আমি এই উত্তর শুনবো না বলে তোমাকে প্রশ্ন করেছিলাম। শেষবারের মতো বলে দিচ্ছি, সঠিক উত্তর আমাকে 4 দিনের মধ্যে দেবে। তোমাকে আর একটা সুযোগ দিলাম। যাও যাও, এখন ঘরে গিয়ে ভালো করে চিন্তা করে উত্তরগুলো কি হবে সেটা ভাবো। হ্যাঁ, উত্তরগুলো যতটা সহজ ভাবছো ততটা সহজ কিন্তু নয়। যাও যাও যাও, ঘরে যাও। এই বুদ্ধি নিয়ে মন্ত্রী নাকি আমার রাজ্যের মন্ত্রী হলো। আপনাকেও বলি হারি মহারাজ, এই মন্ত্রী নিয়ে আপনি আপনার কাজ চালাচ্ছেন, আপনার ক্ষমতা আছে। না না, আমার তো গোপাল আছে। কি গো, এরকম ভাবে চুপ করে বসে আছো? কি ভাবছো? মহারাজ, আমার মন্ত্রিত্বের পরীক্ষা নিচ্ছে গিন্নি। আমাকে 3টে প্রশ্ন দিয়েছে, তার উত্তর 4 দিনের মধ্যে দিতে হবে। কি বলো কি? মহারাজ মন্ত্রী মশাইয়ের পরীক্ষা নিচ্ছেন? এতদিনে একটা কাজের কাজ করছেন গো। বলি পরীক্ষাতে একেবারে অকৃতকার্য হবেন সেটা আগে থেকেই বলে দিলাম। হ্যাঁ, প্রশ্নগুলো তো শুনলে তুমি, উত্তরগুলো সব জানা আমার, কিন্তু একটা কথা আমাকে খুব খোঁচা দিচ্ছে। কোন কথা গো? মহারাজ হঠাৎ করে এই প্রশ্নগুলো কেন করলেন? আমার মন যদি ঠিক কথা বলে তাহলে মন্ত্রী মশাইকে আমার কাছে আসতেই হবে, এবং এটাই মহারাজের ইচ্ছে।
কি বলছো গো? মন্ত্রী মশাই তোমার কাছে আসবে না? প্রয়োজন পড়লে সবকিছুই সম্ভব গিন্নি। শোনো, উত্তরগুলো সহজ নয়, একটু ভেবে চিনতে উত্তর দিতে হবে। কি ভাববো বলো তো? ভাবতে ভাবতে মাথার চুলগুলো সাদা হয়ে যাবে। চিন্তায় চিন্তায় চুলে পাক ধরে, জানো তো? জানি জানি, তোমার এই চিন্তা দূর করতে পারে একমাত্র গোপাল। গোপাল? ওই কেকোটা? তুমি কি বলতে চাইছো বলো তো গিন্নি? সহজ দুটো কথা, গোপাল তোমার থেকে অনেক বেশি বুদ্ধিমান, এটা তুমি মানো আর চাই না মানো। গোপালের সঙ্গে সন্ধি করো, বুঝেছো? তোমার ভালোই হবে। যে প্রশ্নের উত্তর দিতে পারলো না সে প্রশ্নের উত্তর গোপাল দেবে? একবার মুখ ফুটে গোপালের কাছে যাও না, দেখো না গোপাল কি করে। শেষে আমাকে গোপালের কাছে যেতে হবে? ঠিক আছে, কাল সকালে না হয় গোপালের বাড়ি থেকে একবার ঘুরেই আসবো। গোপাল, গোপাল, গোপাল বাড়ি আছো? মন্ত্রী মশাইয়ের গলা সাত সকালে। কি হলো বলো তো? কি আর করা যাবে, এখন মন্ত্রী মশাইয়ের মাথায় কুকুর পাগল অবস্থা। কালকে বললাম না গিন্নি যে মন্ত্রী মশাইকে আসতে হবে আমার কাছে, মহারাজের তাই ইচ্ছে। এই তোমার কাছে একটু এলাম গোপাল, আমাকে একটু সাহায্য করতে হবে। কিসের সাহায্য মন্ত্রী মশাই? আপনার সঙ্গে আমার তুলনা চলে না তো। বলুন, কিসের সাহায্য আপনাকে করতে হবে? গোপাল, যা বলেছি সেগুলো মনে রাখতে নেই, মানুষ তো বদলায়, তাই না? হ্যাঁ, বদলায় তো। তেমন অবস্থায় পড়লে মানুষ বদলায় বই কি। আজ থেকে ঠিক করেছি তোমার কথায় আর রাগ করবো না। তা বলুন, আমি আপনাকে কি সাহায্য করব? গিন্নি তুমি যাও, দাঁড়িয়ে থেকো না। সকালবেলা মন্ত্রী মশাই এসেছেন, অন্তত একটু মুড়ি বাতাসা দিয়ে ওনাকে অভ্যর্থনা জানাও। হ্যাঁ হ্যাঁ, এই আমি যাচ্ছি গো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, এবার বলুন মন্ত্রী মশাই, আপনার জন্য কি উপকার করতে পারি? এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমাকে রক্ষা করো গোপাল। আমি কি আর পারবো? আমার গিন্নি বলেছে পারলে গোপালই পারবে। প্রথম প্রশ্ন, ঈশ্বর কোথায় থাকেন? ঠিক আছে, কাল আপনি রাজসভায় যাবেন না, আপনার উত্তর আমি গিয়ে দিয়ে দেবো। তুমি আমাকে বাঁচালে গোপাল। মহারাজের জয় হোক। মহারাজ, মন্ত্রী মশাইয়ের উত্তরটা দিতে আমি এলাম। তার মানে টোটকায় কাজ হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তুমি বলো তো, বলো। উত্তরটা খুব সোজা, তাই মন্ত্রীর বদলে আমি দিতে এলাম। মহারাজ, এই প্রশ্নের উত্তর শুনতে হলে যে উত্তর দেবে সে হলো গুরু, তাই সে উচ্চাসনে বসে প্রশ্নের উত্তর দেবে, আর মহারাজকে বাধ্য ছাত্রের মতো নিচে বসে উত্তর শুনতে হবে। এসো এসো, তুমি আমার আসনে বসো। ধন্যবাদ মহারাজ। এবার বলো তো। মহারাজ, আপনার প্রশ্নটা যেহেতু আধ্যাত্মিক, তাই উত্তরটাও দিতে হবে আধ্যাত্মিক ভাবে। এক পাত্র দুধ আনতে বলুন না মহারাজ। প্রহরী, এক পাত্র দুধ নিয়ে এসো। গোপাল ঠিক জায়গাটা ধরেছে, গোপালের সাহস আছে। এই নিন মহারাজ, দুধ ভর্তি পাত্র। মহারাজ, মাখনের উৎপত্তি কোথা থেকে? দুধ থেকে? মহারাজ, আপনি এই দুধ থেকে মাখন বার করে দেখান। সে কি গোপাল, মাখন বার করা কি সহজ কাজ? দুধ মন্থন করে তো মাখন বার করতে হয়, নির্জনে বসে একাগ্র চিত্তে মন্থন করতে হয়। একদম সঠিক
কথা বলেছেন মহারাজ। যেরকম ভাবে মন্থন করে মাখন বার করতে হয়, ঠিক সেই রকম ভাবে একাগ্র চিত্তে ঈশ্বরকে স্মরণ মনন করলে ঈশ্বর আপনা আপনি আসেন। ঈশ্বর মন্দিরে থাকেন না, মানুষের মনেই তিনি থাকেন। আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলেন মহারাজ। পেয়ে গেলাম গোপাল। ধন্য ধন্য তুমি। না মহারাজ, ধন্য আমি না, ধন্য মন্ত্রী মশাই। এ আমি জানি এটা কার বুদ্ধি গোপাল। আমি চাই মন্ত্রী তোমার সাথে মিলে যাক। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর, মানে ঈশ্বরের দৃষ্টি কোন দিকে? এই প্রশ্নের উত্তর দেবার আগে ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিতে হবে। ঘর অন্ধকার না হলে এই প্রশ্নের উত্তর তো দিতে পারবো না মহারাজ। প্রহরী, ঘরের দরজা জানলা সব বন্ধ করে দাও। গোপাল কি করতে চাইছে কিছুই তো বুঝতে পারছি না। গোপালকে যা ভাবতাম সেটা কি ভুল ভাবতাম? অবশ্যই এই গোপাল মূর্খ নয়। মহারাজ, ঘর এখন অন্ধকার, এবার একটা প্রদীপ জ্বালানো হোক। প্রহরী, আরে প্রদীপ জ্বালো। এই যে মহারাজ, প্রদীপ জ্বালিয়ে দিলাম। ঘরের কোন দিক থেকে আলো আসছে মহারাজ? ঘরের সব দিক থেকে আলো সমানভাবে পড়ছে। ঠিক তেমনি ঈশ্বরের দৃষ্টি সমানভাবে পড়ে। সাধু সাধু, কি সুন্দরভাবে প্রমাণ সহ গোপাল বুঝিয়ে দিল মহারাজ। এসব মন্ত্রী মশাইয়ের জবাব, আমি তো নিমিত্ত মাত্র। আবার বিনয়। মন্ত্রীর যে কতটুকু ক্ষমতা সে তো আমার জানা আছে। এবার তৃতীয় প্রশ্নের উত্তর। তৃতীয় প্রশ্নের উত্তর দেওয়ার আগে মন্ত্রী মশাইকে এখানে আসতে বলতে হবে মহারাজ। প্রহরী, মন্ত্রীকে ডেকে আনো। যে আজ্ঞে মহারাজ। কি গো, তুমি এত ছটফট করছো কেন? কি জানি গোপাল কি করছে সেখানে, কিছুই বুঝতে পারছি না। যা হবে ভালোর জন্যই হবে, তুমি চিন্তা করো না। আমার চাকরিটা থাকলেই হয়। মন্ত্রী মশাই বাড়িতে আছেন? মন্ত্রী মশাই, মহারাজের জরুরি তলব আছে। আচ্ছা প্রহরী, তুমি কি বলতে পারো চাকরিটা আমার আছে না গেছে? ওহো, তুমি বড় ভুল ভাল কথা বলো। আগে দেখোই না মহারাজ কেন ডাকছেন। ঠিক আছে, যাচ্ছি। কি খবর নিয়ে আসবো জানি না। চলো প্রহরী। কি জানি এই আমার শেষ রাজসভায় যাওয়া কিনা। গিন্নি, ঠাকুরের নাম করো। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় জয় ঠাকুর, জয় জয় ঠাকুর। তা মন্ত্রী এখানে এসে কি করবে? এইবারের ঘটনাটা তো মন্ত্রীকে নিয়েই হবে মহারাজ। সঠিক সময়ে মন্ত্রী মশাই এসে শেষ প্রশ্নের উত্তরটা দিয়ে দেবেন। ওই তো মন্ত্রী এসে গেছে। এ বাবা, একই দেখি সিংহাসনে গোপাল বসে আর গোপালের পায়ের কাছে মহারাজ। তার মানে আজ আমার গরদানে যাবে, চাকরিও হয়ে যাবে। হায় হায় হায়, বউয়ের বুদ্ধিতে কেন গেলাম? গোপাল যে একটা ভাঁড় সেটা তো আমি জানতাম। আমার মাথা ঘুরছে, পা পা টলমল করছে, জিভটা কেমন শুকিয়ে আসছে। আমি আমি তোমার চোখে অন্ধকার দেখছি। আসুন মন্ত্রী মশাই। কোথায় আসবো? তুমি তো আমাকে মাঠে বসিয়ে দিলে। আমার মাথা ঘুরছে, পা টলমল করছে। কি করলে গোপাল? তুমি আমার এভাবে বদলা নিলে? হায় 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 হায়। এ কি, মন্ত্রী মশাই যে মেঝেতেই বসে পড়লেন। এটাই হলো মহারাজের তৃতীয় প্রশ্ন। তিনি কি করতে পারেন? ঘাবড়াবেন না মন্ত্রী মশাই, আপনার কোনো দোষ নেই। আসলে এটাই বোঝাতে চেয়েছি ঈশ্বর কি না করতে পারেন। মহারাজকে মাটিতে, আর গোপাল যে মহারাজের সভার বেতনভুক কর্মচারী সে মহারাজের সিংহাসনে।
আর দেশের মন্ত্রী মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। আশা করি প্রমাণ করতে পেরেছি 3টে প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে। অসাধারণ গোপাল, তুমি অসাধারণ। তোমার জন্যই মন্ত্রীর চাকরিটা বাঁচল। মন্ত্রী, এবার থেকে গোপালের সঙ্গে সদ্ভাব রেখে চলবে, এটাই আমার এবং রানীমার ইচ্ছে। আজ আমি গোপালের জয়ধ্বনি দেব। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। সাধু সাধু। আজ সর্বনাশ হয়েছে। আবার কি সর্বনাশ হলো? এই হিসেবে ভুল করে ফেলেছি মহারাজ। আর ভুল? তা হিসাবে কি ভুল হলো? 3 দিন আগে আমি বললাম না যে নবাব বাহাদুরের কাছে 1000 মোহর খাজনা বাকি। হ্যাঁ, তাই তো তড়িঘড়ি 1000 মোহর পাঠালাম। মহারাজ, হিসেব করে দেখলাম আমাদের খাজনা কোনো বাকি নেই। সে কি? তাহলে কি হবে? নবাব বাহাদুর তো 1000 মোহর ফেরত দেবেন না। মহারাজ, ভুল হয়েছে, ভুলকে শুধরে নিতে হবে, তাই তো? তা মন্ত্রী মশাই, এই ব্যাপারে আপনি কি মন্তব্য করবেন? 1000 মোহর তো ফেরত আসা দরকার। আমার মাথায় কিছু আসছে না মহারাজ। নবাব বাহাদুরের কাছ থেকে স্বর্ণমোহর ফেরত যাওয়া আর বাঘের গুহায় ঢুকে বাঘকে শিকার করতে যাওয়া একই মহারাজ। মহারাজ, আমি বলি কি, একটা পত্র লিখুন, তাতে আমাদের ভুল স্বীকার করে নবাব বাহাদুরের কাছে ক্ষমা প্রার্থনা করুন। আমার দৃঢ় বিশ্বাস নবাব বাহাদুর কিছু একটা বলবেন এবং সেটা শুভই হবে মহারাজ। বলছো? হ্যাঁ, একটা চিঠি বড় লিখে দিই। আর একটা অনুরোধ করব গোপাল। করুন মহারাজ। আমার ইচ্ছে নবাব বাহাদুরের কাছে বার্তাবাহক তুমি হও। চিঠিটা তোমার হাত দিয়ে গেলেই আমি একটু নিশ্চিন্ত হই। 1000 মোহর তো আর কম নয়। আমার প্রজাদের স্বার্থে ওই 1000 মোহর অনেকখানি। তুমি কাল সকালে মুর্শিদাবাদ চলে যাও আর খাজাঞ্চি মশাইয়ের কাছ থেকে রাহা খরচ নিয়ে নিও। যথা আজ্ঞা মহারাজ। এরপর থেকে যাতে ভুল না হয় তার জন্য সমস্ত সভাসদদের আমি একটা আদেশ দিচ্ছি। রাজপ্রাসাদের মধ্যে যে গ্রন্থাগার আছে, অবসর সময়ে সেই গ্রন্থাগারের গ্রন্থগুলো সবাইকে পড়তে হবে, বুদ্ধির বিকাশ ঘটাতে হবে। গোপাল ফিরে আসুক, তারপর সবাই সময় করে গ্রন্থাগারের গ্রন্থের মধ্যে ডুবে যেতে হবে। গিনি, আজ তাড়াতাড়ি খেতে দাও, কাল খুব সকালে উঠে মুর্শিদাবাদ যাব, বুঝলে? কোষাধ্যক্ষ হিসেবে ভুল করেছে। নবাব বাহাদুরের কাছ থেকে 1000 মোহর ফিরিয়ে আনা খুব চাপের কাজ গিন্নি। তবুও দেখি মহারাজের পত্র আর আমার হাত যশ। আমার তোমার প্রতি অগাধ বিশ্বাস আছে গো। নবাব বাহাদুর কিছু একটা বন্দোবস্ত করবে। কি হয়েছে মহারাজ? আপনি একটু উত্তেজিত আছেন। ও বড় ভুল হয়ে গেছে রানী। কোষাধ্যক্ষ ভুল হিসেব করি 1000 মোহর নবাব বাহাদুরের কাছে পাঠিয়ে দিয়েছে বকেয়া খাজনা হিসেবে। ভুল হিসাব? হ্যাঁ রানী, কোষাধ্যক্ষ তো ভুল করে বাড়তি 1000 মোহর পাঠিয়ে দিয়েছে। এখন গোপালের হাতে একটা পত্র দিয়ে নবাব বাহাদুরকে অনুরোধ করেছি, দেখি নবাব বাহাদুর কি করেন। একটা কাজ আপনি খুব ভালো করেছেন মহারাজ, গোপালকে পাঠিয়েছেন। আমার বিশ্বাস গোপাল কিছু একটা বন্দোবস্ত ঠিক করে আসবে, দেখবেন। আমারও বিশ্বাস আছে, কিন্তু ঠিক নিশ্চিন্ত হতে পারছি না। মানে কোষাগারের অবস্থা তো সঙ্গীন, দেখি ঈশ্বর কি করেন। বলো কি গোপাল, এত বড় ভুল তোমাদের কোষাধ্যক্ষ করলো কি করে? আগে ভুল কি আর কেউ ইচ্ছে করে করে নবাব বাহাদুর? ভুল হয়ে যায়, কি আর করা যাবে, ভুল মানুষ মাত্রই হয়। আর যারা কাজ করে
তাদেরই তো ভুল হয়। ঠিকই বলেছো গোপাল। মহারাজকে গিয়ে বলো যে 1000 মোহর পরবর্তী খাজনার সঙ্গে হিসেব মিলিয়ে দেওয়া হবে, কেমন? নবাব বাহাদুর, একটা মিনতি করছি আপনার কাছে। রাজকোষাগার খুব সঙ্গীন অবস্থার মধ্যে আছে, তাই যদি... বুঝেছি, ঠিক আছে, তুমি নিশ্চিন্ত থাকো। উজির, গোপালকে কাল কৃষ্ণনগর ফেরার সময় হাতে 1000 মোহর দেওয়ার ব্যবস্থা করে দিও। আরেকটা কথা, পুনরায় ভুল হলে আমি কিন্তু সুদে আসলে উসুল করে নেবো। এই কথাটা কৃষ্ণচন্দ্রকে বলে দিও গোপাল। নবাব বাহাদুরের জয় হোক। মহারাজ চিন্তা করবেন না, গোপাল যখন গেছে তখন ভালো খবরই আসবে। যদি উল্টোটা হয় কি ভালোভাবে বেইজ্জতি না হবে গোপাল। ওই তো গোপাল আসছে। আসছে আসছে, গোপালের হাসি মুখ, তার মানে ভালো খবর আছে। কি গোপাল, কি হলো? কি আর হবে মহারাজ, যা লেখা ছিল তাই হয়েছে। নবাব বাহাদুর 1000 মোহর ফেরত দিয়েছেন। একটা চিঠি আপনার, তাতেই তো সব হয়ে গেল। তবে নবাব বাহাদুর একটা আদেশ করেছেন, কিন্তু আবার যদি ভুল হয় তবে উনি সুদে আসলে সব নিয়ে নেবেন। গোপাল, তোমার কাছে আমার ঋণের শেষ নেই। আগে রাজকর্তব্য করেছি মহারাজ। তোমার এই কাজে আমি খুশি হয়ে 100 মোহর দিলাম। ধন্যবাদ মহারাজ। কই গোপাল, কেউ তো এলো না, শুধু তুমি আর আমি। বিজ্ঞানী, তুমি হলে জ্ঞানের সাগর, আর আমি হলাম অজ্ঞান ব্যক্তি। তুমি আরো জ্ঞানার্জন করতে চাও, আর আমি আমার অজ্ঞানতা ভাঙতে চাই, তাই এসেছি। এত বড় গ্রন্থাগার, কত বই আছে, কত বিষয় আছে। জীবন তো একটাই বিজ্ঞানী। তুমি ঠিক বলেছো গোপাল, এই একটা জীবনেই আমাদের সব কিছু করতে হবে। চলো চলো ঘুরে দেখি কি কি বই আছে। চলো চলো। বিজ্ঞানী, এখানে তোমার বিষয়ের বই, বিজ্ঞান বিষয়ক পুস্তক লেখা আছে। আমি এখানে কিছুক্ষণ সময় কাটাই, তুমি চারিদিকটা দেখো আর কি কি বিষয়ের বই আছে, কেমন? কি গো মন্ত্রী, গোপাল আর বিজ্ঞানী গ্রন্থাগারে গেল, তুমি গেলে না? মহারাজ, পুঁথিগত বিদ্যে দিয়ে কি রাজকার্য চলে? রাজকার্য চলে ব্যবহারিক বিদ্যা। আমার পুঁথিগত জ্ঞানের প্রয়োজন নেই মহারাজ। আচ্ছা ঠিক আছে, তবে যদি ভুল করো কোনোদিন তাহলে কিন্তু শাস্তি পাবে, এটা আমি বলে দিলাম। এইখানে বিভিন্ন বিষয়ের উপর বই আছে। আরে আরে, এটা কি বই? লেখা আছে নিজের দায়িত্বে পড়ুন, মানে দেখি তো। গোপাল, ও গোপাল, কোথায় গেলে গোপাল? বিজ্ঞানী, আমি তো তোমার উল্টো দিকেই দাঁড়িয়ে আছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? কই কই না তো, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে আমি কি চিরকালের জন্য অদৃশ্য হয়ে গেলাম নাকি? তবে তো বড় বিপত্তি ঘটলো গো গোপাল, কি হবে? বইয়ের নাম নিজের দায়িত্বে পড়ুন। নিজের দায়িত্ব নিয়ে যখন বইটা খুলেছি, আবার নিজ দায়িত্বেই আমার অদৃশ্য থেকে দৃশ্যমান হতে হবে। এই তো তোমাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, বইটার কারিগরি বুঝে গেছি। খুললেই অদৃশ্য, বন্ধ করলে দৃশ্যমান। আচ্ছা, দুজনে মিলে যদি বইটা খুলি? তাহলে দুজনে মিলেই অদৃশ্য হব। তুমি চলে এসো বিজ্ঞানী, দেখি পরীক্ষা করে দুজন একসাথে অদৃশ্য হই কিনা। আবার বইয়ের কি লেখা আছে দেখো। বইয়ের জাদু কোনো খারাপ কাজে ব্যবহার হবে না, মানব হিতে ব্যবহার না করলেই ক্ষতি, তাই সব নিজ দায়িত্বে। তাই নাকি? এই দেখো, এই বই খুললাম, আমরা কি অদৃশ্য হলাম? হলাম, কারণ আমি তোমাকে দেখতে পাচ্ছি। আর আমিও তোমাকে দেখতে পাচ্ছি, এতে করে কিচ্ছু প্রমাণ হয় না, বাইরে গিয়ে করতে হবে, বুঝলে? তাহলে চলো চলো।
বিজ্ঞানী, আমরা দুজনে বইটা খুলে অদৃশ্য হয়ে ভোলার দোকানে যাই। ভোলা যদি আমাদের দুজনকেই দেখতে পায় তাহলে বুঝবো দুজনকে নিয়ে এই জাদু হবে না। ঠিক, চলো তাহলে একসাথে অদৃশ্য হই। মনে হচ্ছে অদৃশ্য হয়েছি, তাহলেও আমরা যাই, চলো ভোলার কাছে দাঁড়াই। ভোলা যদি দেখতে না পায় তাহলে বুঝবো আমরা অদৃশ্য। মানে একজন তৃতীয় ব্যক্তির সাহায্য আমাদের নিতে হবে। আর একটু জল মেশালে মনে হয় ঠিক হবে। আরো আরো ওই 2 ঘটি জল মেশাই। দেখছো বিজ্ঞানী, দুধে জল মেশাচ্ছে। আমরা তো ভোলার সামনেই দাঁড়িয়ে আছি, ভোলা দেখতে পাচ্ছে না। ভোলা ভাই, আমাকে 10টা রসগোল্লা দাও। এই নাও 5 মোহর। 5 মোহরে ওই 5টা রসগোল্লা হবে। হ্যাঁ, দাম কবে থেকে বাড়ালে ভোলা ভাই? আজ থেকে, এই মুহূর্ত থেকে। এ তো সহ্য করা যায় না। দুধে জল মেশাচ্ছে। কৃষ্ণনগরে থেকে কোনো খারাপ কাজ করা যাবে না। দাঁড়াও, তোমার হচ্ছে। কারা যেন ওই ফিস ফিস করে কথা বলছে। না না না, কাউকে তো দেখছি না। দুধে জল মিশিয়ে গ্রামবাসীর থেকে বেশি জল নেওয়া তোমার বার করছি। হ্যাঁ, এটা ওই গোপাল দাদার গলা। আমিও দেখেছি তুমি দুধে জল মেশাচ্ছ। দেখি রে বাবা, ভুতুড়ে কাণ্ড কারখানা। ভয় পেও না তুমি। তুমি দাঁড়াও, রসগোল্লা নিয়ে যাও। বিজ্ঞানী, তুমি ভাঁড় বার করো, আমি রসগোল্লা তুলছি। ঠিক আছে গোপাল। মন্ত্রী মশাই, আপনি কিছু বলুন। তখন থেকে তো আপনি ওই মৌনব্রত অবলম্বন করে আছেন, আর একলা একলা ওই কলা খাচ্ছেন। আমি মৌনব্রত যখন অবলম্বন করব তখন আমি কিছু চিন্তা করছি। এটা তো বুঝতে হবে রাজবৈদ্য, সকল চিন্তাশীল ব্যক্তি মৌনতা অবলম্বন করেই থাকে। তাদের চিন্তার পথ পরিষ্কার হয়, দৃষ্টিভঙ্গি স্বচ্ছ হয়। তা মন্ত্রীমশাই, আপনার দৃষ্টিভঙ্গি স্বচ্ছ হয়েছে? আপনি কিছু দেখতে পাচ্ছেন? গোপাল আর বিজ্ঞানী এই দিকেই আসছে। কিছু একটা করে গোপালের পায়ে লাগাতে পারি তো আনন্দ পায়। গোপাল পায়ে চোট পেলে অন্তত 3 থেকে 4 দিন রাজসভাতে আসতে পারবে না। কোনো গুরুতর বিষয়ে কথা বলতে পারবে না। মহারাজকে যুক্তির জালে আমার বশে করে নিতে পারবে। আর একটা একটা কলা খাওয়ার পর এই কলার খোসা মাথায় একটা বুদ্ধি দিয়েছে। বিজ্ঞানী, চলো আমরা অদৃশ্য হই। মন্ত্রীমশাই কি আমাদের দেখেছে? মন্ত্রী মশাই হলেন শকুন, ওই চোখে পলক পড়ে না। ও ঠিক দেখেছে, আর নিশ্চয়ই ওই দুষ্টু দুষ্টু মাথায় কিছু দুষ্টু দুষ্টু চিন্তা করছেন আমাদের বিপদে ফেলা। হ্যাঁ, আমাদের বিপদে ফেলার আগে ওনাকে একটু ঘাবড়ে দিই। হ্যাঁ তাই, খুব ভালো প্রস্তাব। এসো বিজ্ঞানী, আমি বই খুলছি। গোপাল আর বিজ্ঞানী কোথায় অদৃশ্য হয়ে গেল? আরে এই মাত্র তো দেখলাম এখানে ছিল। আমিও তো দেখলাম, আমাদের দিকেই তো আসছিল। তবে গোপালের হাতে একটা বই ছিল। আমাদের দেখে ভয়ে পালিয়েছে। কলার খোসাটার সৎ ব্যবহার করা গেল না। গোপাল কলার খোসায় আছাড় খেলো না। আচ্ছা, আমাকে আচার খাওয়ানোর ধান্দায় ছিলেন মন্ত্রী মশাই। হ্যাঁ, ঠিক আছে, আমার ওষুধটা এবার দেখুন আপনারা দুজন। গোপাল, মানব হিতের কথাটা মাথায় রেখো। বিজ্ঞানী, মন্ত্রী মশাই আমাকে কষ্ট দেওয়ার জন্য কলার খোসা ফেলবেন বলে ভাবছেন। এটা কোনো হিতের কাজ? ঠিক ঠিক ঠিক। কেউ জানো আমার কাছে এলো? কে এলো মন্ত্রীমশাই? কাউকে তো দেখছি না। এখন সন্ধে হয়। এই সন্ধেবেলায় তেনাদের আগমন হয়। ও মন্ত্রীমশাই, আমার আমার ঘরে যেন কার নিঃশ্বাস পড়ছে। বাহ, এটাই তো সহজ পদ্ধতি ভূতের ভয় দেখানো। আর একটু নিঃশ্বাস ফেলি।
উনি বাবারে, আমার ঘাড়ে শব্দ করে নিঃশ্বাস পড়ছে, কেউ আমার জামার ফোঁটা টেনে ধরছে। পালাও পালাও রাজবৈদ্য, পালাও পালাও। রাম 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 রাম। বাবা বাবা গো, বাবা গো। বাবা, রোগা শুটকি মাছের মতো হলে কি হবে? বেশ ভারী ওজন আছে। ঠিক বলেছো। এই তো মন্ত্রী মশাইয়ের বাড়ি এসে গেছে, এবার গিয়ে দরজায় একটা ধাক্কা মারি। বিজ্ঞানী, তুমি একটু মন্ত্রী মশাইকে শক্ত করে ধরো। ধরেছি, তুমি দরজা ধাক্কা দাও। দরজা খুলুন গিন্নিমা, দরজা খুলুন। গোপালের গলা না? আসছি। একে ওনার কি হয়েছে? ওই রাস্তায় পড়েছিল, আমরা দুজন তুলে নিয়ে এলাম। ওগো, চোখ খোলো, কথা বলো। আমি কোথায়? আপনার বাড়িতে মন্ত্রী মশাই, আপনি দিব্যি রাস্তায় শুয়েছিলেন। আমরা আপনাকে তুলে নিয়ে আপনার ঘরে রেখে দিলাম, এখন আপনি বিছানায় শুয়ে আছেন। হ্যাঁ গো, তোমার কি ভীমরতি ধরেছিল? তুমি বিছানা ছেড়ে রাস্তায় শুয়েছিলে? গিন্নি, আমাকে ভূতে রাস্তায় ফেলে দিয়েছিল। ভূতে রাস্তায় ফেলে দিয়েছে? ও মা গো, কি সর্বনাশ হলো গো! ভুলভাল কথা বলছে গো, আমি আজই বাপের বাড়ি চলে যাচ্ছি। গিন্নিমা গিন্নিমা শান্ত হন, মন্ত্রী মশাইয়ের কথা শুনতে দিন। বলুন বলুন মন্ত্রী মশাই, বলুন। দাঁড়িয়ে কথা বলছিল, হঠাৎ তোমাদের দুজনকে আসতে দেখলাম, তারপর হঠাৎ আবার তোমাদের দেখতে পেলাম না। তোমরা কোথায় উড়ে গেলে? তারপর আমার ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলতে লাগলো, আমার জামা ধরে টানতে লাগলো, তারপর আমার আর কিচ্ছু মনে নেই। ওরে মা রে, ওরে বাবা রে, আমার কি হবে রে? গিনি গিনি, কেঁদো না গিনি। মন্ত্রী মশাই, আপনি আর গিন্নিমা এখন একটু কেঁদে নিন, কাল সকালে রাজসভায় একটু তাড়াতাড়ি আসবেন, কেমন? কাল একটা মজা দেখবেন। মজা? হ্যাঁ, ভারী মজা। হ্যাঁ। মহারাজ, ওই গোপাল দাদা আমাকে আপনার কাছে আসতে বলেছিল। গোপাল এখনো এলো না, অথচ গোপালই তো রাতে আমাকে খবর দিল তাড়াতাড়ি সবাই আসছে সভায়, নাকি কি মজা দেখানো হবে। গোপাল কি মজা দেখাবে জানি না মহারাজ। কাল আমরা তিনজন ওই ভূতের খপ্পরে পড়েছিলাম, এটা আমি আপনাকে বলতে পারি। ভূতের খপ্পরে? মহারাজ, ওই দেখুন দরজা জানলাগুলো আপনি খুলতে বন্ধ হচ্ছে। তাই তো, কি হবে এবার? এটাই তো গোপালের মজা মহারাজ। আরে তুমি কোথায়? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আমাকে দেখতে পাবেন না মহারাজ, আমি এখন বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, আমি এখন অদৃশ্য। আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমাকে কেউ দেখতে পাচ্ছেন না। ও, তার মানে তুমি কাল আমাকে অদৃশ্য হয়ে ভয় দেখিয়েছো? প্রথমে তোমার বিচার, তুমি দুধে জল মেশাচ্ছিলে কেন? সে কি ভোলা, তোমার এত সুনাম আর তুমি শেষে কিনা ভেজাল মেশাচ্ছ? আগে না মহারাজ। কেন মিথ্যে কথা বলছো গো ভোলা? আমি তো তোমাকে জলে দুধ মেশাতে দেখেছি। একদম ঠিক কথা বলেছো বিজ্ঞানী, জলে দুধ। সে কি, আমি তো শুনেছি দুধে জল মেশায়, আর ভোলা আবার জলে দুধ মেশায় নাকি? শুধু জলে দুধ মিশিয়ে ক্ষান্ত হয়নি, রসগোল্লার দাম 1 লাফে বাড়িয়ে দিয়েছে। আগে 5টি মুহূর্ত 10টা রসগোল্লা পাওয়া যেত, ভোলা জলে দুধ মিশিয়ে সেই রসগোল্লা 5টা 5 মুহূর্ত দিচ্ছে। আমি দেখেছি নিজের চোখে। গোপাল, এবার তুমি দৃশ্যমান হও। ঠিক আছে, এই দৃশ্যমান হলাম। এসব কি হচ্ছে?
আমার তো মাথাটাই বরং ঘুরছে। এই সবই এই জাদু বইয়ের কামাল মহারাজ। আপনার গ্রন্থাগারে এই জাদু বইটি ছিল এবং এটা পাওয়ার পর অনেকগুলো সত্য আমার চোখের সামনে চলে এসেছে। সেগুলো এখন আমি সভায় ব্যক্ত করব মহারাজ। মহারাজ, প্রথমেই বলে রাখি, ভেজাল মেশানোর অপরাধীকে শাস্তি দিন। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। এটাই আমার প্রথম আর এটাই আমার শেষ অপরাধ। না 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 না, প্রথম আর শেষ বলে কোনো কথা নেই। অপরাধ হলো অপরাধ। ভেজাল মেশানোর অপরাধে তোমাকে 3 দিনের কারাদণ্ড আর 100 মোহর জরিমানা করলাম। এরপর আসবে মন্ত্রীমশাই। আমি কি করলাম গো? মহারাজ, মন্ত্রীমশাইয়ের অপরাধ আরো বেশি। কাল পথের মোড়ে মন্ত্রীমশাই দাঁড়িয়ে পরিকল্পনা করেছিলেন কিভাবে আমাকে আঘাত করবেন। তাই কলা খেয়ে কলার খোসা ফেলে আমাকে আঘাত করতে চেয়েছিলেন, কিন্তু সেটাও হলো না। আমি আর বিজ্ঞানী অদৃশ্য হয়ে সব শুনে নিলাম। গোপাল, আমি কিন্তু তোমার পক্ষে আছি। আমি কি তোমাকে কিছু বলেছি পণ্ডিত? তুমি আমার পক্ষে থাকবে এই রকম কথা কেন বললে? তুমি আমার বিপক্ষে কথা বলেছিলে পণ্ডিত, কিন্তু তুমি বড় ক্ষতি করনি, তাই তোমাকে আমি কোনো দোষ দেব না। সব শুনে একটা কথাই আমি বলবো, মন্ত্রীর পিঠে আমি লিখে দেব কুবুদ্ধির ঢেঁকি, আর মাথায় জল ঢেলে সারা রাজ্য মন্ত্রী মশাইকে ঘোরানো হবে। আর বলো তো, তুমি এই বইটা কোত্থেকে পেলে? মহারাজ, আপনার গ্রন্থাগারে এই সুন্দর বইটি খুব অবহেলায় রাখা ছিল। আমি আর বিজ্ঞানী এটা খুঁজে পাই। এই বইয়ের পাতা খুললেই অদৃশ্য হয়ে যায়, আর পাতা বন্ধ করলেই দৃশ্যমান হয়। আর আমরা দুজন এই অদৃশ্য হয়ে কিছু দৃশ্যমান মানুষের বদগুণগুলোকে আবিষ্কার করি মহারাজ। খুব সুন্দর গোপাল, খুব সুন্দর, খুব সুন্দর তোমার চিন্তা। হ্যাঁ, এবার আমার শাস্তি দেবার পালা। চলো তো মন্ত্রী, বাইরে গিয়ে তোমার পিঠে লেখা হবে কুবুদ্ধির ঢেঁকি। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। তোমাকে ক্ষমা করবো? তুমি তো ভয়ানক লোক। ঠান্ডা মাথায় মানুষের ক্ষতি করতে চাও, কোনো ক্ষমা নেই। এই পুটি উল্টে তোরা থেমে থাকিস না, বল বল ছড়াকার। মন্ত্রীমশাই জব্দ ভারী কুবুদ্ধি দিয়ে শাস্তি পেয়ে যাচ্ছে এখন। এবার খুব বৃষ্টি হচ্ছে, চারিদিকে তো জল জমে একেবারে একাকার। মহারাজ, বৃষ্টিটা খুব জরুরি ছিল। যা গরম পড়েছিল, আমরা তো গরমের জ্বালায় হাঁসফাঁস করছি। তা মন্ত্রী, তুমি কিছু বলছো না যে? কি হলো? সবই তার ইচ্ছে মহারাজ। তিনি রাখলে রাখবেন, তিনি চলে যেতে বললে চলে যেতে হবে। বাবা, তুমি তো দেখছি দার্শনিক হয়ে উঠলে গো। তা বৃষ্টি কি তোমার মন ভিজিয়ে দিয়েছে নাকি? সবই তিনি করছেন, আমি কে? এইবার পেয়েছি, একটা মক্ষম ওষুধ দেব। মন্ত্রীমশাই, আপনি বাড়ি ফিরে দেখলেন আপনার বাড়িতে আগুন লেগে গেছে, তখনও কি আপনি এরকম উদাস মুখে বলবেন সবই তার ইচ্ছে? তোমার মুখে কি একটু ভালো কথা নেই? হ্যাঁ, যেমন বিটকেল দেখতে তেমন বিটকেল মুখের ভাষা। সবই তার ইচ্ছে। তিনি আমাকে যেমন করেছেন তেমনই তো হব। যেমন তিনি আপনাকে হাঁটুর নিচে বুদ্ধি দিয়েছেন, কিন্তু কুবুদ্ধিগুলো সব মাথায় থরে থরে সাজিয়ে দিয়েছেন। গোপাল, ভালো হচ্ছে না কিন্তু। আমার বুদ্ধি নেই? তুমি কি বলতে চাইছো? না, বুদ্ধি শুদ্ধি আপনার একদম নেই। মগজ শুধু কুবুদ্ধিতে ঠাসা। সবই তার ইচ্ছে। মহারাজ, আপনি গোপালকে ভীষণ তোল্লাই দিচ্ছেন। গোপাল আমাকে বুদ্ধিহীন বলল। মহারাজ, মন্ত্রীমশাইয়ের কথা মতো সবই তো তার ইচ্ছে। তিনিই আমাকে দিয়ে বলাচ্ছেন, তাই আমি বলছি সবই তো তার ইচ্ছে। মহারাজ, আমি কিন্তু বুদ্ধি একদম নেই বলিনি। কুবুদ্ধিটা 16 আনার জায়গায় 18 আনা আছে মহারাজ। খালি আমাকে কিভাবে জব্দ করা যায়, আমার কিভাবে ক্ষতি করা যায়, সেটাই ভাবেন রাত্রি দিন। ওই সবই তিনিই করান, তার ইচ্ছেতেই সব ঘটে। উনি তো নিমিত্ত মাত্র মহারাজ। কিছুতেই জব্দ করতে পারছি না। মন্ত্রীমশাই চুপ করে যেটা ভাবছেন সেটা আন্দাজ করতে পারি। তাই নাকি? এই বিদ্যাটা আবার কবে শিখলে গোপাল? সবই তার ইচ্ছে মন্ত্রীমশাই।
এটা আপনার ভাবনার উত্তর। মানে আপনি মনে মনে যেটা ভাবছিলেন সেটা হলো এই গোপালটাকে আমি কিছুতেই জব্দ করতে পারি না, কি তাই তো? সবই তার ইচ্ছে। মহারাজ, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? মন্ত্রী আর গোপালের সম্পর্কটা খুবই খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। গোপালের যে সবসময় দোষ আছে তা কিন্তু নয় রানী। একদম ঠিক কথা বলেছেন মহারাজ। মন্ত্রী মশাইকে গোপালের সঙ্গে জুড়ে দিতে হবে। এটা কি করে সম্ভব? পৃথিবীতে সব সময় এমন কিছু ঘটে যেটা আমাদের বুদ্ধির বাইরে মহারাজ। এমন কিছু চিন্তা করতে হবে যাতে মন্ত্রী গোপালের কাছে গিয়ে গোপালের সাহায্য চায়। মন্ত্রী চাইবে গোপালের কাছে সাহায্য? বুদ্ধি করে সেই জিনিসটাই ঘটাতে হবে মহারাজ। তুমি তো আমাকে খুব জটিল থেকে জটিলতর অবস্থার দিকে নিয়ে যাচ্ছ। আরে সেই বুদ্ধিটাও তো আসছে না মাথায়। আপনার মুখে শুনেছি মহারাজ, মন্ত্রীমশাই এখন প্রতিদিনই বলছেন সবই তাঁর ইচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই নিয়ে বিস্তর লজ্জাজনক পরিস্থিতিও হয়েছে, কিন্তু মন্ত্রী তাও বলে চলেছে সবই তাঁর ইচ্ছে। বেশ তো, এই সবই তাঁর ইচ্ছে এই শব্দতেই ঘায়েল করুন মন্ত্রীকে। কিভাবে? আপনি ঈশ্বর সম্পর্কে 3টে প্রশ্ন করুন মন্ত্রীকে এবং বলুন এই 3টে প্রশ্নের উত্তর দিতে না পারলে মন্ত্রিত্ব থেকে তাকে ইস্তফা দিতে হবে। দেখবেন মন্ত্রী তখন গোপালেরই শরণাপন্ন হবেন, কারণ এই প্রশ্নের উত্তর গোপাল ছাড়া কেউ দিতে পারবে না মহারাজ। তোমার এতটা বিশ্বাস রানী? গোপালের প্রতি আমার অগাধ বিশ্বাস মহারাজ। আর আপনি দেখবেন মন্ত্রী এই প্রশ্নতেই কাবু হয়ে গোপালের কাছেই যাবে। তা প্রশ্নগুলো কি রানী? মন্ত্রী, আমাকে এই 3টি প্রশ্নের উত্তর দিয়ে সন্তুষ্ট করতে হবে, নতুবা তোমার মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিতে হবে। প্রথম প্রশ্ন, ঈশ্বর কোথায় থাকেন? দ্বিতীয় প্রশ্ন, তার দৃষ্টি কোন দিকে এবং তিনি কি করতে পারেন? এটা আমার তৃতীয় প্রশ্ন। যুক্তি সহযোগে আমাকে উত্তর দিয়ে সন্তুষ্ট করতে না পারলে মন্ত্রিত্ব পদ তোমার গেল। বলতে পারো এটা তাঁর ইচ্ছে নয়, এটা আমার ইচ্ছে। মহারাজ, এই কি পরীক্ষায় ফেললেন আপনি? বাহ, তুমি মন্ত্রী হবে, তোমার বেতন বাড়বে, তা সেটা পেতে গেলে যে বুদ্ধি খরচ করতে হয় মন্ত্রী। হ্যাঁ, বুদ্ধি খরচ করে যুক্তি সহকারে আমাকে উত্তর দিয়ে খুশি করো। আর যতদিন তুমি আমাকে এর উত্তর না দিতে পারো ততদিন আমি তোমার মুখদর্শনই করব না।